এমনিতে আমি পড়ালেখা করছি বুয়েটে। কোথায় পড়ছি? বুয়েটে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। পরে বিদেশেও পড়াশোনা, পরে ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলাম। ওই যে আপনারা যেখানে যেখানে সবাই চাকরি করতেছেন, আপনাদের যে জিএম সাহেব বা তারা অনেকেই ওই যে আমাদের কাছে হয়তো 20 বছর আগে ইংরেজি শিখছে, বুঝলেন? আমরা সারা দেশে ইংরেজি শিখাই। তো এখন এটা আমাদের একটা সৌভাগ্য। ধরেন আজকে আমরা যেখানে আছি একটা নুরানি মাদ্রাসা, এই নুরানি মাদ্রাসার সিস্টেমটা, এটা কিন্তু আগে আমরা যখন ছোট ছিলাম, 25 বছর 30 বছর বা আপনারা যখন যে যে এলাকায় ছিলেন, এইসব আগে ছিল মক্তব। কি ছিল? মক্তব। কিন্তু নুরানি মাদ্রাসা যেখানে সে দিনও শিখতেছে, হেফজও হইতেছে, আবার বাংলা ইংরেজি অঙ্ক হইতেছে, এরকম কিন্তু একসময় ছিল না। তো এটা এই জামানায়, এটা তো কত লম্বা ঘটনা। হয়তো কারি বেলাল সাহেব রহমতুল্লাহ একজন ছিলেন, উনি অনেক মেহনত করে সিস্টেমটা, যাতে সূরা কেরাত শিখলো, আবার বাংলা ইংলিশ অঙ্ক। এবং আরেকটা সৌভাগ্য যেটা, মনে করেন এই আশেপাশে সরকারি প্রাইমারি স্কুল আছে না, তা আপনি তো সরকারি প্রাইমারিতে না দিয়ে এইখানে দিচ্ছেন, যাতে আপনার সন্তান যে দুনিয়াবি শিক্ষাও পাইলো, আবার দিনী শিক্ষাও পাইলো। এটা তো সরকারি সিস্টেমে কি আছে? মানে সরকারি প্রাইমারি স্কুলে সূরা কেরাত শিখায় না। আবার এটাও মানে যে যে সরকারি প্রাইমারি স্কুলে সরকারি গবেষণাতেই দেখা গেছে যে ওখান থেকে যারা বের হয় তারা বাংলাও ঠিক মতো পড়তে পারে না। মানে এখানে তো সরকারিতে তো লেখাপড়া ধ্বংস হয়ে গেছে। এত কিছু বলার উদ্দেশ্য হলো যে একটু আগে মোহতামিম মহোদয় যেগুলো বললেন যে আপনাদের সন্তান, এবং শুধু এইখানে না, আমরা মানে গত 4 বছর ধরে সারা বাংলাদেশে মাদ্রাসাগুলিতে কাজ করতেছি ইংরেজি নিয়ে। তো এই কাজ করতে যে আমিও আসলে অভিভূত হয়েছি যে নুরানি মাদ্রাসার মাধ্যমে পুরা বাংলাদেশে গ্রামে গঞ্জে জেলায় উপজেলায়, বা আপনারা যাদের বাড়ি যেখানে বাড়িতে গেলে দেখছেন না, ওখানেও আশেপাশে নুরানি মাদ্রাসা, এখানে তো বিরাট একটা বিপ্লব হয়ে যেতেছে। এবং আরেকটা যেটা একটু বলি যে পশ্চিমা জগতে ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ড, ওইসব দেশেও এই যে আলেম ওলামাদের কোরবানি, তারপরে তবলিগের কাজ বিভিন্নভাবে, আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়াতেও কিন্তু মসজিদ বাড়তেছে, মানে ইসলাম বাড়তেছে, মুসলমানও বাড়তেছে। বিদেশেও প্রচুর মসজিদ, মার্কাজ, মাদ্রাসা হচ্ছে। ওইখানেও অনেক আলেমের চাহিদা। কিসের চাহিদা? আলেমের চাহিদা। তা আমরাও তরুণ আলেমদের নিয়ে কাজ করতেছি, যাতে যারা আলেম হয়ে গেছে তারাও যাতে ইংলিশের দক্ষ হয়ে বিদেশে চলে যাইতে পারে দিনী খেদমতে। তা আপনারাও ইনশাল্লাহ, আপনি তো গার্জিয়ান, নিয়ত রাখেন যে আপনার ছেলে যখন সন্তান এখান থেকে যখন ফারেগ হবে, এখানে তো হয়তো এই হেফজ করবে, তারপরে ক্লাস 3 বা যতটুকু আছে, তারপরে আপনি যেখানেই নিয়ে যান, সে যদি পুরা ভালো একজন আলেম হইতে পারে, এটা আপনার এটা তো আমাদের সবার নিজেদের একটা সৌভাগ্য না নাকি? আর এখন আলহামদুলিল্লাহ দিনী পড়াশোনার এখন তো অনেক মানে সুযোগ বাড়ছে, অনেক কিছু বাড়ছে। আপনিও নিয়ত রাখেন, হ্যাঁ, বাচ্চারাও যারা, ইনশাল্লাহ তোমার নিয়ত আছে না যে আমি একজন ভালো আলেম হব। কি হব আমি? ইনশাল্লাহ আলেম হব। ওই দেখবে যে ভালো একজন দক্ষ আলেম হইলে তখন তুমি দেশে হোক বিদেশে হোক দিনী খেদমতে সহজেই অনেক কিছু করা যায়। আর আমি খালি একটু ধরাই দিচ্ছি একটু ইংলিশের ব্যাপারটা নিয়ে। মানে যেহেতু আমিও অনেক আবার এই বিভিন্ন গার্মেন্টস, বিভিন্ন ফ্যাক্টরি থেকে ফোন পাই, মানে ইসেরা অনেক হয়তো গার্মেন্টসে মার্চেন্ডাইজার, আবার অনেকে স্টোরে, যে স্যার আমার তো বিদেশের সাথে যোগাযোগ করতে হয়, আমার একটু ইংরেজি দরকার। তো এখন ওই বাংলাদেশে যেটা হয়েছে, এখানে কে জানিস, ধরেন 6, 7, 8, 9 তো পড়ছেন কিছুটা, তাই না? একটু আত্মরেন তো আরেকবার, বেশ কয়েকজনই পড়ছেন। তো এখন ইংলিশ একটু শর্টকাটে ধরাই দিচ্ছি, এটা আপনার ব্যক্তিগত, আপনার মাধ্যমে আপনার অন্য ভাই ব্রাদার, হ্যাঁ, অনেকে আছে না, হয়তো আপনার ভাই আছে, ছোট ভাই অথবা কিছু, যে সে হয়তো সারা জীবন কোচিং করতেছে, ইংরেজি কোচিং করছেন না এক সময়। আচ্ছা, এখন বাংলাদেশ ইংলিশ শেখা নিয়ে একটা মহা গিট্টু পাকায় গেছে। কি পাকাইছে? গিট্টু। এই যে স্কুল, কলেজ, অনার্স, মাস্টার্স এগুলা পাশ করার পরও বাংলাদেশের 95% ইংলিশে দুর্বল। ইংলিশে কি? যেমন ইয়াং ওয়ান, ইপিজেড এর ভিতরে আছে না ইয়াং ওয়ান, একটা বিখ্যাত কোম্পানি কোরিয়ান, ওইখানকার বড় বড় ওই জিএম ডিজিএম তাদেরও আমরা বাঙালি যারা ইংলিশ শিখাইছি। তো আমাদের দেশের
সমস্যাটা যেটা হয়েছে, ইংরেজি পড়াশোনা হয়ে গেছে গ্রামার কেন্দ্রিক। কি কেন্দ্রিক? আমি একটু মজা করে বলি, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, গ্রামার শিখিতে শিখিতে জীবন কাটিয়া গেল, ইংরেজি শিখার পূর্বেই বাঙালি পটল তুলিল। কি তুলিল? পটল। পটল তোলা কি মানে কি? মইরা যাওয়া। চাইনিজ একটা প্রবাদ বাক্য আছে যার বাংলা অর্থ, কাউকে তুমি যদি একটা মাছ দাও তাকে তুমি একদিন খাওয়াইলা, আর মাছ ধরা শিখাই দিলে সারা জীবন খাওয়াইলা। আমি একটু পর একটু ইংলিশ শিখাবো, ইংলিশ শেখানোর মাধ্যমে ইংলিশ কিভাবে শিখতে হয় এটাও শিখাই দিব। না হলে বাকি জীবন আপনি খালি গ্রামার শিখবেন, গ্রামার শিখতে শিখতে শহীদ হয়ে যাবেন, কিন্তু ইংলিশ শেখার হবে না। তো আমি শর্টকাটে ধরাই দিচ্ছি, বিশেষ করে গার্জিয়ানরা, হ্যাঁ আপনার খেয়াল করে শুনলে আপনারই ফায়দা হবে। বাচ্চারাও একটু, সবাই একটু আমাকে, যে আমাদের মাতৃভাষা কি? বাংলা। বাংলা আমাদের কাছে কঠিন না সহজ? সহজ। আমেরিকা ইংল্যান্ডে ওদের ভাষা কি? ইংলিশ। ইংলিশ ওদের কাছে কি? সহজ। সারা দুনিয়াতে কম বেশি 7,000 ভাষা আছে। কয় হাজার? 7,000। সারা, এই যে বাবু এদিকে আমার কথা, সারা দুনিয়ার মানুষ যে মাতৃভাষা শিখে, এটা কি বড় হয়ে শিখে না ছোটকালে শিখে? আমরাও বাংলা শিখছি 2, 3, 4 বছর বয়সে। একটা 3 বছরের বাচ্চা, তাকে যদি ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাকাউন্টিং, গণিত, অপাদানে সপ্তমী, গ্রামার এগুলো পড়ানো হয়, তো 4 বছর 5 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা কিছু বুঝবে? কিছুই বুঝবে না, কিন্তু সে তো একটা ভাষা শিখে ফেলতেছে। তার মানে আল্লাহ তাআলা ভাষা শেখাটাকে কি করছেন? সহজ করছেন। দুনিয়ার সবচেয়ে সহজ কাজ হলো একটা ভাষা শেখা। নাহলে 3 বছরের বাচ্চা অন্য কোনো কাজ পারে না, কিন্তু সে তো তার মাতৃভাষা। হ্যাঁ, ওই যে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বায়ান মানে হলো যে কথা বলা বা ভাষা, আল্লামা মানে শিখাইছে আল্লাহ। তাহলে এত সহজ জিনিস, তাইলে এইটা কেন আমি আপনি বাঙালি জাতি 10, 12, 16 বছর পইরাও পারি না? তাহলে আমার সিস্টেমে কি আছে? গন্ডগোল আছে। গন্ডগোল কি? আমাদের দেশে খালি গ্রামার পড়ানো হয়। মনে করেন একটা বিদেশি লোক, তাকে আমরা বাংলা ভাষা শিখাবো, তাকে কি আমরা কারক বিভক্তি সমাস পড়াবেন? স্যার তাহলে তো আপনি বাংলা শিখাবেন, ব্যাকরণ পড়াবেন কেন? কথা ঠিক আছে না? তো বাংলা শেখার জন্য ব্যাকরণ পড়া যদি হাস্যকর হয়, তাহলে ইংলিশ শেখার জন্য গ্রামার পড়াও যুক্তি মিলছে? তাহলে স্যার কেমনে ইংলিশ শেখাবেন? এখন আমরা ইংলিশ শেখা শুরু করবো 0 থেকে। মনে করেন প্রথম দিন একটা নুরানির ক্লাস, কেজির বাচ্চা, অথবা একটা কৃষক ভাই আসছে, এটা লেবার, স্যার আমি দুবাই যাবো, কাতার যাবো, আমার একটু ইংলিশ শিখা যান। আছে না বিদেশে অনেক মিডল ইস্টে? আমি কিভাবে শুরু করব? সবাই একটু আমার সাথে কোরাস, জোরে জোরে, গার্জিয়ানরাও আমার সাথে, সবাই বাবুরাও বলো, সবাই আমার সাথে, আমি, জোরে আবার, আমি, আই, যাওয়া, গো, আমার সাথে, আমি যাই, আই গো, আমি খাই, আই ইট, করা, ডু, আমি করি, আই ডু। এই যে শেখা শুরু হয়ে গেল। এই এতটুকুই প্রচলিত পদ্ধতিতে এই যে স্কুলে, প্রাইভেটে, কোচিং এ কি হয়? আই হলো প্রোনাউন, প্রোনাউনের একটা প্রকার আছে। গো হইলো ভার্ব, ভার্বের ষোলোটা ভেদ আছে। চলো বাবা, আগে অক্সিলারি বা ফাইনাইট ভার্ব, এই যে পার্টস অফ স্পিচের ভেদ আর প্রকাশ শিখি। এই ভেদ আর প্রকাশ শিখতে শিখতেই বাঙালির জীবন, বুঝতে পারছো? তো আমার হাতের দিকে তাকান, সবাই একটু আমার সাথে বলেন মতেন, যে যেভাবে শিখেছি বাংলা সেভাবে শিখবো ইংলিশ, যেভাবে মাতৃভাষা সেভাবে অন্য ভাষা। এগুলা ইনশাল্লাহ এখানে পড়ানো হবে নুরানি, এবং ইতিমধ্যে আলহামদুলিল্লাহ এগুলা খুব সহজ করে বহু জায়গায় পড়াচ্ছে। এবং একটু ধরাই দেই, যেহেতু সবাই গার্জিয়ানদের হাতে দেওয়া হয়েছে না, হ্যাঁ এটার দিকে 1 মিনিট তাকান, আমি শর্টকাটে ধরাই দেই, বাবুরা একটু, হ্যাঁ এই গার্জিয়ানরা তাকান শীটের দিকে। আমি বাংলাটা পড়বো, আপনার ইংলিশটা। আমি, তুমি, আমরা, ডান দিকে উপরে যাওয়া, লেখা, খাওয়া। আচ্ছা, এইভাবে যদি শুরু, গার্জিয়ানরা খেয়াল করেন যেভাবে শুরু থেকে শেষ পর্যন্ত বাংলা উচ্চারণ আর অর্থ দেওয়া থাকে, তাহলে যে শিখবে আর যিনি শিখাবে তাদের শেখার কাজটা কি হয়ে যাবে? হ্যাঁ, আপনি কি ছোটকালে এরকম পাইছিলেন? নাই, কিন্তু দুনিয়ার কোনো বইয়ে নাই। আচ্ছা, তার নিচের অংশে আর অল্প সময়, হ্যাঁ আমি বাংলাটা, আপনি ইংলিশটা। আমি যাচ্ছি, গোয়িং, হ্যাঁ জোরে জোরে গার্জিয়ানরা একটু বলেন। আমি করছি, আমি পড়ছি, আমি লিখছি, আমি খাচ্ছি। এই যে এখানে আই এম গোয়িং, এটা দেখতে কি সহজ লাগলো না?
পড়তেও সহজ, আই এম গোয়িং, আই এম ডুইং, এই সহজ জিনিসটা বাংলাদেশে কি হয়, আই হলো সাবজেক্ট, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব এম, এম এর পরে V1, V1 এর পরে কন্টিনিউয়াস টেন্স হওয়াতে আইএনজি, খালি রুল দিয়ে পড়ছেন না এক সময়, ফলে পরীক্ষার হলে করে যায় ভুল, যত রুল এটা ভুল পদ্ধতি। তো আমি আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ, আমি শেষ করে দিতেছি যে আসলে আমরা মানুষ যেভাবে মাতৃভাষা শিখে, এইভাবে ভাষা শেখাটাকে আমরা বইয়ের মধ্যে নিয়ে আসছি, যাতে যে কেউ টেকনাফ থেকে তেতুলিয়া সে বাংলা পড়তে পারলেই হলো, সে ঘরে বসে একে একে বাংলা পড়ে পড়েই ইংলিশে জিরো থেকে কি হইতে পারবে, হিরো। এবং আপনার যারা ভাই ব্রাদার বা আপনার অনেক সময় নিজে হয়তো মনে মনে ইংলিশ শেখার ইচ্ছা, আপনি ওই যে ঘরে বসেই বইগুলি পড়লে অটোমেটিক ইংলিশ শিখতে পারবেন। আর আপনার বাচ্চাও, এখানে আরো সবকিছু বলা আছে, ওটা আরেক সময় ইনশাল্লাহ বইগুলি পরে মাদ্রাসাতেও পাবেন, এখানে এদেরও পাঠ্যও করা হবে, আর ভবিষ্যতে মাদ্রাসাতেও পাবেন। আর ওই বাকি ফাইনাল এটা বলে শেষ করতেছে আর একটু, যেটা এই যে এখানে যারা আছে সৌভাগ্য যে আসলে এই দিনই এই প্রতিষ্ঠান, এই নুরানি মাদ্রাসা, আবার সারা বাংলাদেশ ইসলামী স্কুল, এগুলোর মাধ্যমে একটা বিরাট খেদমত হচ্ছে, যে দিনই শিক্ষা হচ্ছে, আবার বাংলা ইংরেজি অঙ্ক সবই শিখতেছে। আর ফাইনালি একটু বলে দেই, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছিলেন যে এক বড় ব্যক্তিত্ব, উনি বলতেছিলেন যে এক সভায়, এটা 140 বছর আগের ঘটনা, যে ভাই আপনারা ভাইয়েরা আপনারা কি সবাই আল্লাহর ওলি হতে চান না? সবাই বললো হ্যাঁ চাই। তো উনি বললেন আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু হওয়ার সহজ উপায় বলে দিচ্ছি, যখনই কোনো অমুসলমান মারা যাবে, কে মারা যাবে? অমুসলমান, তার জন্য মনে মনে কাঁদবে, ভাববে এই লোকটার জন্য তো আমি কিছুই করতে পারলাম না, এ তো চিরকালের জন্য কষ্টের মধ্যে পড়ে গেল। তুমি যদি মনের মধ্যে এই ব্যথা, এই অনুভূতি, দরদ আনতে পারো, তাইলেই তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। এটা খুব গভীর কথা। তার মানে এই যে সারা দুনিয়ার মানুষের জন্য আমাদের নবীরা যেই কাজের জন্য আসছেন, যে সবাই হেদায়েত পেয়ে যাক, এই যে এই মেসি আর রোনাল্ডো মারা গেলে কি কবরে ফুটবল খেলতে পারবে? তার হেদায়েত লাগবে, ঈমান লাগবে, কি লাগবে? কমপক্ষে এই যে ইনাদের কথা, যে বিল গেটস, মার্ক জুকারবার্গ এত কিছু করলো, কিন্তু আসলে হেদায়েতই নাই, কমপক্ষে আমরা তাদের জন্য তো হেদায়েতের দোয়া করতে পারি। তো জাযাকুমুল্লাহ। আর আমি আরেকটা ওই এই জিনিস বলে শেষ করতেছি, ওই আমরাও সারা দেশে আমাদের প্রচুর সব মাদ্রাসা, স্কুল, কলেজ আমরা ইংরেজি নিয়ে কাজ করি, তো আমরা ওই যে এই ট্রেনিং দেই, আপনারা হয়তো ভাই ব্রাদার কেউ